গল্পকথনে আপনারা শুনছেন হ্যান্ডি রাইডার হ্যাগারের লেখা গল্প ক্লিওপেট্রা। আজকে দ্বিতীয় পর্ব। সপ্তাহ খানেকের ভেতরেই বিদায় নিলাম মামার কাছ থেকে। একেবারে নিখুঁত হিসাব করলে 5 বছর 1 মাস ছিলাম ওখানে। মায়া পড়ে গিয়েছিল আন্ন শহর, মন্দির আর আশেপাশের লোকজনের উপর। সব ছেড়ে আসতে খারাপ লাগলো খুব। নিরাপদেই পৌঁছালাম অ্যাবাউদিসে। জন্মস্থানকে আবার দেখতে পেয়ে আন্ন ছেড়ে আসার দুঃখ ভুলে গেলাম প্রায়। মন্দিরটা টানছিল আমাকে, যত দ্রুত সম্ভব পা চালিয়ে উপস্থিত হলাম সেখানে। আমার আসার খবর পেয়ে উপস্থিত হলো অনেকে। বুড়ি দাইমা ওটোয়াও এলো অন্যদের সঙ্গে। সবাই স্বাগত জানালো আমাকে। হাসি মুখে গ্রহণ করলাম সেই অভ্যর্থনা। ওটোয়াকে দেখে কিছুটা আশ্চর্য হলাম আমি। মুখে আরও কয়েকটা বলি রেখা যোগ হওয়া ছাড়া বলতে গেলে কোনো পরিবর্তনই হয়নি বুড়ির। 5 বছর আগে আমাকে খড়ম ছুঁড়ে মারার সময় যেমন ছিল, প্রায় সেরকমই শক্ত সামর্থ্য দেখলাম ওকে। খোঁজ নিয়ে জানলাম নিজের কামরাতেই আছেন বাবা। লোকজনের কাছ থেকে যত তাড়াতাড়ি সম্ভব বিদায় নিয়ে ছুটলাম তার সঙ্গে দেখা করার উদ্দেশ্যে। চমকে উঠলাম বাবাকে দেখে। তাকে দেখে মনে হলো 5 বছর নয়, 20 বছর পর ফিরলাম অ্যাবাউদিসে। অনেক বুড়ো হয়ে গেছেন তিনি, ঠিকমতো হাঁটাচলাও করতে পারতেন না। এ কারণেই আমাকে স্বাগত জানাতে আর সবার মতো মন্দিরের বাইরে যেতে পারেননি। এগিয়ে গিয়ে হাঁটু গেড়ে বসে পড়লাম তার সামনে, চুমু খেলাম তার হাতে। আমাকে আশীর্বাদ করলেন বাবা। মুখ তুলে তাকালাম তাঁর দিকে। অনেকক্ষণ আমার দিকে তাকিয়ে রইলেন বাবা। তারপর বললেন, পাল্টে গেছো তুমি হারমাচিস। তোমার চেহারায় পুরুষের দৃপ্তি দেখতে পাচ্ছি আমি, দেখতে পাচ্ছি জ্ঞানের আলো। আন্নুতে তোমার দিন কেমন কাটলো বলো আমাকে। সব খুলে বললাম তাকে। গভীর রাত পর্যন্ত কথা বললাম আমরা। সবশেষে বাবা বললেন, আরেকটা শিক্ষা বাকি আছে তোমার হারমাচিস। দেবতাদের রহস্য জানতে হবে তোমাকে। 3 মাস সময় লাগলো দেবতাদের রহস্য জানতে। জীবনের কঠোরতম সাধনা ওই সময় করতে হলো আমাকে। এরপর পরীক্ষা দিতে হলো অসংখ্য পুরোহিতদের সামনে। প্রশ্নবাণে আমাকে জর্জরিত করলেন তারা। হাসি মুখে উত্তর দিলাম সবগুলো প্রশ্নের। আমার জ্ঞান আর চরিত্র দেখে বাবার উত্তরাধিকার হিসেবে আমাকে মনোনীত করার ব্যাপারে সন্দেহ থাকল না কারোরই। এর 7 দিন পর নতুন পুরোহিত হিসেবে দায়িত্ব নেয়ার জন্য প্রস্তুত হলাম আমি। ভালোমতো গোসল করে দামি লিলেনের একটা পোশাক পরলাম, সুগন্ধি মাখলাম গায়ে। তারপর বের হয়ে এলাম মন্দিরের বাইরের চত্বরে, হাঁটু গেড়ে বসলাম। দুহাত আকাশের দিকে তুলে প্রার্থনা করতে আরম্ভ করলাম। দীর্ঘ সময় পর নিজের কামরার দরজা খুলে বের হয়ে এলেন বাবা। অভ্যাস মতো ধবধবে সাদা একটা পোশাক পরেছেন তিনি। আইসিস শহরের প্রধান পুরোহিতের হাত ধরে অনেক সময় নিয়ে হেঁটে এলেন আমার দিকে। তাকে কাছে আসতে দেখে উঠে দাঁড়ালাম আমি। তুমি প্রস্তুত? আমাকে জিজ্ঞেস করলেন আইসিসের প্রধান পুরোহিত। দূর দূর করছে বুকের ভেতর। একটা ঢুক গেলে বললাম, হ্যাঁ প্রস্তুত। সাহস আছে তোমার যুবক, বললেন তিনি আবার। কত বড় দায়িত্ব নিতে যাচ্ছ জানো? জানি, দৃঢ় কণ্ঠে জবাব দিলাম। আপনি কাজ শুরু করুন। ভালো, বাবার দিকে তাকালেন পুরোহিত। মহান অ্যামেনহ্যাট, অনুমতি দিন। অনুমতি দিলাম। হারমাচিস, প্রার্থনা করি আধ্যাত্মিক আর জাগতিক 2 জগতেরই সফল হও তুমি। মনে রেখো, পৃথিবীকে শাসন করতে হলে অনেক জাগতিক চাহিদা থেকে মুক্ত থাকতে হয়। দেবতাদের আশীর্বাদ না থাকলে কাজটা কিছুতেই সম্ভব নয়। দেবতাদের কাছ থেকে কিছু পেতে হলে তাদেরকেও কিছু দিতে হয়। সেটার মূল্য কম নয়, তুমি জানো। কথাগুলো এই মুহূর্তে একটা আলোড়ন তুলল আমার হৃদয়ে, কিন্তু ঘাবড়ে না গিয়ে শক্ত করলাম নিজেকে। মন থেকে ঝেড়ে ফেলে দিলাম সমস্ত দ্বিধা দ্বন্দ্ব ভয়। শুরু হলো দীক্ষা অনুষ্ঠান। প্রধান পুরোহিত হিসেবে মনোনীত হলাম আমি। এরপর শুরু হলো উৎসব। অ্যাবাউদিসের প্রায় সবাই যোগ দিলেন সেই উৎসবে। নতুন পুরোহিতের কাছে আশীর্বাদ চাইল ওরা, দিলাম আমি। দেবতাদের নিয়ে লেখা গান গাওয়া হলো সেই সময়। সাধ্যমতো খাওয়ানো হলো গরিব দুঃখীদের। খুব গুরুত্বপূর্ণ কয়েকজন লোক,
যারা দীক্ষা অনুষ্ঠানে আসতে পারেনি আমার পুরোহিত হবার খবর শুনে দেখা করতে এলেন আমার সঙ্গে। তাদের কয়েকজন ছিলেন রাজনৈতিক ব্যক্তিত্ব। তারা আমাকে মিশরের জনগণের কথা জানালেন। ক্লিওপ্যাট্রা বিদায়ের সময় এসে গেছে, এ ব্যাপারে একমত হলেন সকলে। তাঁদেরকে নিয়ে একটা গোপন বৈঠকের ব্যবস্থা করলেন বাবা। সেখানে মিশরের পরবর্তী শাসক হিসেবে আমার নাম প্রস্তাব করা হলে বিনা প্রতিবাদে মেনে নিলেন প্রত্যেকে। ব্যাপারটা নিয়ে পরের রাতে আবার একটা গোপন বৈঠক হলো। ৩৭টা শহর থেকে ৩৭ জন লোক এলেন। কেউ আসল পরিচয়ে, আবার কেউ ক্লিওপ্যাট্রার গুপ্তচরের ভয়ে ছদ্মবেশে। মামা সেপাও আছেন তাদের মধ্যে। চিকিৎসকের নিখুঁত বেশ ধারণ করায় প্রায় চেনাই যাচ্ছে না তাকে। গলার আওয়াজ শুনে শনাক্ত করতে পারলাম মামাকে। নিচু স্বরে কথা বলেছেন সবাই। বাবা ঢোকার পর থেমে গেল তাদের ফিসফাস। দাঁড়িয়ে থাকা সম্ভব নয় বলে একটা চেয়ারে বসে পড়লেন বাবা। আমি দাঁড়িয়ে রইলাম তার পাশে। উপস্থিত সবাইকে উদ্দেশ্য করে গম্ভীর গলায় বলতে আরম্ভ করলেন বাবা, আপনাদেরকে ডেকেছিলাম আমি। এখানে এসে আমাকে সম্মানিত করেছেন আপনারা, সেজন্য সবাইকে ধন্যবাদ। আমার ছেলে হারমাচিসের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি। কাঁপা কাঁপা একটা হাত তুলে আমার দিকে ইঙ্গিত করলেন তিনি। শুনে হয়তো আশ্চর্য হবেন, টলেমি ওলিটিসের রক্ষী বাহিনী হত্যা করতে পারেনি ওকে। দেবতারা রক্ষা করেছেন হারমাচিসকে। সেই প্রসঙ্গে যাব না আমি, শুধু এতটুকু বলতে চাই, হারমাচিস আমার নিজের রক্ত। সুতরাং বুঝতেই পারছেন, যুগ যুগ ধরে চলে আসা উত্তরাধিকারের নিয়ম অনুযায়ী অ্যাবাউদিসের প্রধান পুরোহিত হবার যোগ্যতা রাখে সে, এবং হয়েছেও। আমার মৃত্যুর পর দায়িত্বটা সেই পালন করবে। দম ফুরিয়ে যাওয়ার কারণে থামতে হলো বাবাকে। একটু পর আবার বলতে আরম্ভ করলেন, শুধু তাই নয়, মিশরের প্রাচীন রাজরক্ত বইছে ওর শরীরে। সুতরাং ক্লিওপ্যাট্রার পর ফারাও হিসেবে মিশর শাসন করতে পারে একমাত্র সেই। আপনাদের কারো কি আমার কথায় সন্দেহ আছে? কেউ কিছু বলার আগেই নিজের জায়গা ছেড়ে উঠে দাঁড়ালেন মামা সেপা। বললেন, আন্নুর মন্দিরে সংরক্ষিত আছে আদিবাসীদের শাসনামলের সমস্ত নথিপত্র। সেগুলো পরীক্ষা করে জানা গেছে পুরোহিত অ্যামেনহেটের ছেলে হারমাচিস এখন রাজরক্তের অধিকারীর শেষ বংশধর। এ ব্যাপারে কোনো সন্দেহ নেই আমার। মামার কথা শেষ হবার পর আইসিস মন্দিরের পুরোহিত উঠে দাঁড়িয়ে বললেন, আমি সাক্ষ্য দিচ্ছি হারমাচিস অ্যামেনহেটের ছেলে, ওর নিজের রক্ত। কথাটা মিথ্যে হলে দেবতাদের অভিশাপ নামক আমার উপর। কেউ কোনো কথা বলল না। অনেকক্ষণ নীরব রইল কক্ষটা। তাহলে আমি ধরে নিচ্ছি, বললেন বাবা, হারমাচিসকে নেতা হিসেবে মেনে নিতে আপত্তি নেই আপনাদের কারোরই। হারমাচিস, আমাকে উদ্দেশ্য করে বললেন তিনি, নিজের মন থেকে শপথ বাক্য পাঠ করো। খুব একটা আলো নেই কক্ষটাতে, তারপরও দূরে বসে থাকা লোকগুলোর চেহারার দিকে সময় নিয়ে তাকালাম আমি। দেখলাম তীব্র আগ্রহে আমার দিকে তাকিয়ে আছে সবাই। কাঁপা কাঁপা গলায় বলতে আরম্ভ করলাম, ইহজীবন একটা, কিন্তু শপথ করে বলছি, দেবতারা যদি আমাকে আবার সুযোগ দেন তাহলে সেই জীবনটাও মিশরের জন্য উৎসর্গ করব আমি। আবার ফিসফাস শুরু করল উপস্থিত লোকজন। কষ্ট করে উঠে দাঁড়ালেন বাবা। আমার ডান হাতে সত্যের দেবী মা আর বাম হাতে দেবতা আমেন রা এর মূর্তি ধরিয়ে দিলেন। জিজ্ঞেস করলেন, তুমি কি মা আমেন আর আমেন রা এর নামে শপথ করছো? করছি। তুমি কি মিশরের নামে, সমস্ত সত্য মন্দিরের নামে আর চিরন্তন পিরামিডের নামে শপথ করছো? করছি। তুমি কি জানো শপথ ভঙ্গ করলে তুমি ধ্বংস হয়ে যাবে? জানি। বলো, আমি শপথ করছি যে আমি দেবতাদের মন্দির যে কোনো মূল্যে রক্ষা করব, আমি ন্যায় বিচার করব, আমি কখনোই আমার প্রজাদের শোষণ করব না, আমি বিশ্বাসঘাতকতা করব না, আমি রোমান আর গ্রিকদের সঙ্গে বন্ধুত্ব করব না, আমি ভিনদেশী অনাচার থেকে আমার ধর্মকে রক্ষা করব, আমি আমার জীবন মিশরের স্বাধীনতার জন্য উৎসর্গ করব। বাবার সঙ্গে সঙ্গে উচ্চারণ করলাম শপথ বাক্যগুলো। আজ থেকে তুমি মিশরের নতুন ফারাও।
যথাসম্ভব উঁচু গলায় ঘোষণা দিলেন বাবা, যদি কোনোদিন ক্লিওপ্যাট্রাকে অপসারণ করতে পারো তাহলে তুমি হবে মিশরের শাসক। ফারাওয়ের জয় হোক, ফারাওয়ের জয় হোক, উঠে দাঁড়িয়ে ঘোষণা করলেন সবাই। তারপর তারা একে একে আমার আনুগত্যের শপথ নিলেন। আমাকে অভিনন্দন জানাতে কাছে এগিয়ে এসে আমার সঙ্গে হাত মেলালেন সবাই। কেউ কেউ চুমু খেলেন হাতে। একসময় বিদায় নিলেন তারা। একজন পুরোহিতের হাত ধরে চলে গেলেন বাবাও। একা হয়ে গেলাম আমি। বাবা যে চেয়ারটাতে বসেছিলেন, বসে পড়লাম সেটাতে। আমার ভেতর থেকে কে যেন বলছে, হারমাচিস, তুমি এখন রাজা, তুমি এখন ফারাও, একটা মাত্র কাঁটা তোমার পথে, ক্লিওপ্যাট্রা। দাঁতে দাঁত মিশলাম। আমার প্রস্তুতি শেষ, সময় এসে গেছে, তাই কাজে নেমে পড়ার জন্য ছটফট করছি। ম্যাসেডোনিয়াদের তাড়িয়ে দিয়ে মিশরের সিংহাসন পুনরুদ্ধারের জন্য আর তৈর সইছে না আমার। শয়নে স্বপনে কানের কাছে ফিসফিসানি শুনতে পাই, মুক্ত করো মিশরকে, হারমাচিস, তুমি একমাত্র পারবে কাজটা। জানি কঠোর পরিশ্রম করতে হবে আমাকে, ঝুঁকের মধ্যে ঠেলে দিতে হবে নিজের জীবন, কিন্তু পিছু পা হতে রাজি নই মোটেও। আয়নায় প্রতিদিন নিজের চেহারা দেখে চেষ্টা করি ভেতরের বিপ্লবটাকে অনুভব করার। বাড়িতে একা বসে নতুন মন্দির বানানোর পুরনো আইন সংস্কারের পরিকল্পনা আঁটি। দীক্ষা অনুষ্ঠানের সময় মাথা পুরোপুরি ছেঁচে ফেলতে হয়েছিল আমাকে। দিন গড়ানোর সঙ্গে সঙ্গে প্রথমে ছোট ছোট চুল গজালো চাঁদ দিতে, তারপর চুলগুলো লম্বা হয়ে একদিন নেমে এলো ঘাড় পর্যন্ত। আয়নায় চেহারা দেখতে গিয়ে চমকে উঠলাম। নিজেকে দেখে লম্বা কালো চুল, নীল চোখের মণি, খাড়া নাক আর ধবধবে ফর্সা চামড়ার অতি সুদর্শন দেবতা নিউটনের কথা মনে পড়ে গেল। অলস বসে রইলাম না একটা দিনও। পুরনো পড়া আর বিদ্যেগুলো, বিশেষ করে জাদুবিদ্যা, ঝালাই করে নিলাম। দৌড় ঝাঁপ করলাম নিয়মিত। বাড়তি চর্বি জমতে দিলাম না শরীরে। সময় বুঝে মামা স্যাপা একদিন খবর পাঠালেন আমাকে যেতে হবে আলেকজান্দ্রিয়ায়। শরীর খারাপের অজুহাত দিয়ে আন্নোর মন্দির ছেড়ে আলেকজান্দ্রিয়ায় আছেন তিনি। বায়ু পরিবর্তনের নামে উঠেছেন বন্দরের ধারের একটা বাসায়। মামা দুধ বলল আমাকে যেতে হবে সেখানেই। দেরি না করে জিনিসপত্র গুছিয়ে নিলাম। দেখা করে আশীর্বাদ নেয়ার জন্য ঢুকলাম বাবার কক্ষে। যাও। অনেক কষ্ট করে উঠে দাঁড়িয়ে আমাকে আলিঙ্গন করলেন বাবা। যত তাড়াতাড়ি পারো চলে যাও আমার সামনে থেকে। আমি পাথর নই, মানুষ। একমাত্র সন্তানকে বিপদের মুখে ঠেলে দিতে মন চাইছে না আমার। কেঁদে ফেললেন তিনি। কিন্তু মিশরের ভবিষ্যৎ চিন্তা করে তোমার জন্মের সময় তোমাকে উৎসর্গ করে দিয়েছি। এখন আর ফিরিয়ে নেওয়ার সুযোগ নেই। যাও, প্রার্থনা করি যেন সফল হয়ে ফিরতে পারো। একটা ব্যাপারে সাবধান থেকো হারমাচিস, এখন পর্যন্ত কোনো নারীর সঙ্গে ঘনিষ্ঠভাবে মেলামেশার সুযোগ পাওনি তুমি। একজন পুরোহিতের জন্য ব্যাপারটা নিষিদ্ধ বটে। আলেকজান্দ্রিয়া গিয়ে পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দরীদের দেখতে পাবে। মনে রেখো, দীক্ষার রাতে পুরোহিতেরা তোমার পুঁথিগত বিদ্যার পরীক্ষা নিয়েছিল, তোমার চরিত্রের পরীক্ষা নেয়নি। হয়তো আলেকজান্দ্রিয়ায় গিয়ে সেই পরীক্ষাটা দিতে হবে তোমাকে। তখন পুরোহিতরা নয়, দেবতারা পরীক্ষা নেবেন তোমার। সেই পরীক্ষার সাফল্য ব্যর্থতার উপর নির্ভর করবে তোমার টিকে থাকা বা ধ্বংস হয়ে যাওয়া। বিদায় হারমাচিস। আপনিও নিশ্চিন্তে থাকুন বাবা, নিচু স্বরে আশ্বাস দিলাম তাকে। লাল ঠোঁট বা হাস্যজ্জ্বল চোখের চেয়ে মিশর আমার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ, অনেক বেশি দামি। বাবার অশ্রু সজল দু চোখে খুশির ঝিলিক দেখতে পেলাম। কিছু না বলে চোখ মুছলেন তিনি। তাকে আরেকবার আলিঙ্গন করে বিদায় নিলাম নীরবে। ভবঘুরের বেশে পার হলাম নীল নদ। অচেনা লোকে আমার পরিচয় জিজ্ঞেস করে বললাম, অ্যামেনহেটের পালক পুত্র আমি। দেবতাদের দাসত্ব করতে রাজি নই, তাই আলেকজান্দ্রিয়ায় গিয়ে ভাগ্য পরীক্ষা করতে চাই। সন্দেহ করার মতো কিছু খুঁজে পেল না কেউ আমার কথায়। অ্যাবালদিস ছাড়ার 10 দিন পর রাতের বেলায় আলেকজান্দ্রিয়ায় পৌঁছালাম। চারদিকে এত আলো যে দিনের মতো ঝলমল করছে বিরাট শহরটা। সবার আগে চোখে পড়ল একটা উঁচু টাওয়ারের উপর বসানো একটা বাতি। সূর্যের মতো আলো দিচ্ছে সেটা। মাঝিদের জিজ্ঞেস করে জানলাম নাবিকদের পথ দেখানোর জন্য ব্যবহার করা হয় বাতিটা। নামলাম তীরে।
অবাক বিস্ময়ে তাকিয়ে রইলাম আলো ঝলমল শহরটার দিকে। আলেকজান্দ্রিয়ায় আগে এত ঘনবসতি জায়গা আর কোথাও দেখিনি আমি। শুনতে পাচ্ছি হাজার লোকের কথাবার্তার আওয়াজ। দূর থেকে দেখে মনে হলো কোনো একটা উৎসব চলছে শহরটাতে। রাস্তায় একা দাঁড়িয়ে নেই কেউই, দল বেঁধে দাঁড়িয়ে বা সুবিধাজনক জায়গায় বসে হাসতে হাসতে চিৎকার করতে করতে অথবা হাত নাড়তে নাড়তে কথা বলছে সবাই। আমাকে নৌকা থেকে নামতে দেখে এক যুবক এগিয়ে এলো আমার দিকে। তন্ময় হয়ে লোকজনের ভিড় দেখছিলাম তখন। যুবকটা আমার কাঁধে হাত রাখা মাত্রই চমকে উঠলাম। তাকালাম ঘাড় ঘুরিয়ে। অ্যাবাদুস থেকে এসেছেন আপনি? আমাকে জিজ্ঞেস করল সে। মিথ্যা বলার কোনো কারণ দেখলাম না। হ্যাঁ। আপনার নাম হারমাচিস? হ্যাঁ। উত্তরটা শুনে মাথা সামান্য নুইয়ে আমাকে সম্মান জানালো যুবক। তারপর একটা গোপন শব্দ উচ্চারণ করল। অ্যাবাউদিসে আমার সঙ্গে দেখা করে মামার দুটো একই শব্দ বলেছিল। বুঝলাম যুবকটা মামার লোক। বললাম, দেরি না করে চলুন, রওনা হই। মাথা ঝাঁকালো যুবক। সঙ্গে দুজন দাস নিয়ে এসেছিল সে। ওদেরকে আমার মালপত্র উঠানোর আদেশ দিল। আদেশ পালিত হলে হাঁটা ধরলাম আমরা। হাঁটতে হাঁটতে বন্দরের একেবারে শেষ প্রান্তে গিয়ে পৌঁছালাম। এরপর মন দিলাম ডান দিকে। খেয়াল করলাম মাটিতে গ্রানিট পাথর বিছানো, রাস্তার দুধারে মজবুত ঘরবাড়ি। প্রত্যেকটা বাড়ির সামনে খোলা উঠান, সেখানেও বিছানা আছে গ্রানিট। উঠানের দুপাশে সীমানার নির্দেশ করছে উঁচু করে তৈরি করা দেয়াল। অনেকগুলো বাড়িকে পাশ কাটালাম আমরা। তারপর মোড় নিলাম ডান দিকে। ঢুকলাম একটা সরু গলিতে। শহরের কোলাহল কমে এলো কিছুটা। সাদা পাথরে তৈরি একটি বাড়ির সামনে এসে থেমে দাঁড়ালো যুবক। ওর দেখা দেখি আমরা বাকিরাও ঢুকলাম ভিতরে। উঠান পেরিয়ে পা রাখলাম অন্দরমহলে। অনুজ্জ্বল একটা প্রদীপ জ্বলছে সেখানে। সেটার আলোতে মামা সেপাকে দেখলাম এক কোণে একটা চেয়ারে বসে আছেন উদ্বিগ্ন চেহারায়। আমাকে দেখে লাফ দিয়ে উঠে দাঁড়ালেন। দৌড়ে এসে জড়িয়ে ধরলেন। পথে কোনো বিপদ হয়েছে কি না বারবার জানতে চাইলেন। হাত মুখ ধুয়ে রাতের খাবার খেয়ে নিলাম তাড়াতাড়ি। তারপর মামা বললেন, সবকিছু মোটামুটি ঠিক মতোই চলছে হারমাচিস, তবে ছোট্ট একটা সমস্যা হয়েছিল দুদিন আগে। ক্লিওপেট্রা কিভাবে যেন খবর পেয়ে গেছে আমি সাধারণ মানুষের বেশে বাস করছি এখানে। ঘর থেকে খুব একটা বের হই না, আমার কাছেও কেউ আসে না। আমাকে ডেকে পাঠালো সে। গেলাম। আমার উদ্দেশ্য কি জানতে চাইল। বললাম বয়স হয়েছে, শরীর ভালো থাকে না প্রায়ই, তাই বায়ু পরিবর্তনের উদ্দেশ্যে এসেছি আলেকজান্দ্রিয়ায়। বন্দরের ধারে বাসা নেওয়ার কারণ জানতে চাইল সে। বললাম প্রচুর আলো বাতাসের মধ্যে থাকার ইচ্ছে আমার, তাই নিয়েছি এই বাসাটা। এরপর ক্লিওপেট্রা বলল আসল কথা। আসল কথা মানে? পিরামিডের ভেতরে লুকানো সম্পদ। বলেন কি? আশ্চর্য না হয়ে পারলাম না। কি জানতে চাইল সে? আন্নোর কাছে যে বড় পিরামিডটা আছে সেটার ভেতরে লুকানো সম্পদ ওকে এনে দিতে পারবো কিনা জিজ্ঞেস করল। হেসে উড়িয়ে দিলাম ওর কথা। বললাম ওটা আসলে সম্রাট খুফুর কবর। ইতিহাস বলে পিরামিডের ভেতরে একটা মুদ্রাও নেই। মিথ্যে কথাটা বলতেই হলো। মিথ্যেটা ধরতে পেরেছে কিনা জানি না, তবে খুব চিন্তিত দেখলাম ওকে। দুহাতে টাকা উড়ানোর বাজে অভ্যাসের কারণে নিশ্চয়ই ওর কোষাগারে টান পড়েছে। নইলে আমার কাছে পিরামিডের ভেতরে লোকালন সম্পদের কথা কেন জানতে চাইবে সে? আপনার উপর কেউ চোখ রাখছে মামা? ক্লিওপেট্রার ব্যাপারে আলোচনা করতে ইচ্ছে করছিল না বলে প্রসঙ্গটা পাল্টালাম। তা না হলে আপনার এখানে থাকার খবর রানী জানল কিভাবে? সেটাই তো ভাবছি, তবে নিজেকে নিয়ে চিন্তা করি না আমি। তুমি ধরা না পড়লেই হয়। যাই হোক, কাজ করে যেতে হবে আমাদের। যেই নজর রাখুক, কাজ বন্ধ করা যাবে না কিছুতেই। আমাদের হাতে সময় বেশি নেই। একটু থেমে জিজ্ঞেস করলেন মামা, আগামীকাল ক্লিওপেট্রার জন্মদিন জানো? পরদিন যে আমার নিজেরও জন্মদিন সেটাই মনে ছিল না। মামার কথায় মনে পড়ল ক্লিওপেট্রা আর আমি একই দিনে জন্মেছি। ভুলে গেছো তাই না? আমাকে চুপ করে থাকতে দেখে আবারও জিজ্ঞেস করলেন মামা। তারপর উত্তরটা দিলেন নিজেই। হ্যাঁ, আগামীকাল ক্লিওপেট্রার জন্মদিন। কাল দেবী আইসিসের সাজে সাজবে সে। ওর প্রাসাদ হচ্ছে লুচিয়াসে। সেখান থেকে সেরাপিয়ামে যাবে, মিথ্যে দেবতার নামে বলি দেবে, তারপর আবার ফিরে আসবে প্রাসাদে।
উৎসাহী লোকজন দাঁড়িয়ে থাকবে পথে দুধারে, রানী যাবার সময় হাত নাড়বে। তুমিও যাবে রানীকে স্বাগত জানাতে। জনতার ভিড় ঠেলে একেবারে কাছে গিয়ে দাঁড়াবে, ভালো মতো দেখবে ক্লিওপেট্রাকে, কিভাবে ওর প্রাসাদে ঢোকা যায়। ফেরার পর সেটা নিয়ে কথা বলবো আমরা। যাও, পাশের ঘরে বিছানা করা হয়েছে তোমার জন্য, ঘুমিয়ে পড়ো। ক্লান্ত বোধ করছি খুব, দেরি না করে শুয়ে পড়লাম বিছানায়, কিন্তু ঘুমোতে পারলাম না। সঙ্গে সঙ্গে যতবার তাড়াতে চাইলাম, পরের দিনের চিন্তা ততবারই ফিরে এলো আমার মনে। রাতটা অদ্ভুত, একেবারে নিস্তব্ধও নয়, আবার কোলাহলপূর্ণও নয়। একটু পরপরেই দূরের রাস্তা থেকে ভেসে আসছে লোকজনের হল্লার আওয়াজ। ঘুম আসি আসি করেও আসছে না, হঠাৎ শব্দের কারণে বারবার ভেঙে যাচ্ছে সেটা। সদ্য পরিচিত জায়গাটার নতুনত্বের সঙ্গে নিজেকে মানিয়ে নিতে পারছি না। একবার ত্রন্দা কেটে গেলে পরদিন সকালের জন্য উদ্বিগ্ন হয়ে উঠছে মন। শেষ পর্যন্ত কখন ঘুমিয়ে পড়লাম জানি না। ঘুমটা ভেঙে গেল এক সময়, খেয়াল করলাম আকাশ থেকে রাতের আধার বিদায় নেয়নি তখনও। চোখ দুটো আবারও লেগে আসবে, এই আশা নিয়ে এপাশ ওপাশ করলাম কিছুক্ষণ। আশাপূর্ণ হলো না। বিরক্ত হয়ে ঘুমানোর চিন্তা বাদ দিয়ে বিছানা ছাড়লাম। সিঁড়ি বেয়ে উঠলাম ছাদে। কোমর পর্যন্ত উঁচু দেয়ালে ভর দিয়ে দাঁড়িয়ে রইলাম দীর্ঘক্ষণ। চারদিক আলোকিত করে একসময় উদিত হলো সূর্য। উপভোগ করলাম সেই সৌন্দর্য। সূর্যের আলোতে আলেকজান্দ্রিয়ার অনেক দূর পর্যন্ত দেখতে পেলাম। দূরে মার্বেল পাথরে তৈরি একটা প্রাসাদ দেখতে পেয়ে অনুমান করতে কষ্ট হলো না প্রাসাদটা কার। হঠাৎ নীল নদ থেকে ভেসে এলো এক ঝলক ঠান্ডা বাতাস। বন্দরের উপর ঝুলেছিল কুয়াশার পাতলা একটা চাদর, সেটাকে উড়িয়ে নিয়ে গেল বাতাসটা। দেখলাম অসংখ্য নৌকা দোল খাচ্ছে ঢেউয়ের ধাক্কায়। ঘুমন্ত শহরটাতে নির্জীব পদার্থগুলোতে নিঃশব্দে প্রাণ পেতে দেখে অকারণেই মন খারাপ হয়ে গেল। মনে হলো আমার জীবনটা সেই দিন থেকে অন্যভাবে শুরু হতে যাচ্ছে। কোনো এক অশুভ শক্তি যেন আমার কামনা বাসনাগুলোকে অনেক অনেক দিন পর জাগাতে চাইছে ঘুম থেকে। ভয় পেয়ে গেলাম, আর দাঁড়িয়ে না থেকে নেমে এলাম ছাদ থেকে। নিচে নামা মাত্রই দেখা হয়ে গেল মামার সঙ্গে। জিজ্ঞেস করলেন তিনি, কি দেখছিলে ছাদে দাঁড়িয়ে? আলেকজান্দ্রিয়া। দেখে কি মনে হলো? মনে হলো শহরটা দেবতাদের। সত্য কথাটা এড়াতে পারলাম না আমি। উত্তরটা শুনে হাসলেন মামা, ব্যঙ্গোক্তি করলেন, হ্যাঁ ঠিকই বলেছ, মিথ্যে দেবতাদের শহর। শুধু তাই নয়, দুর্নীতির অনাচারের শহর আলেকজান্দ্রিয়া। বিশ্বাসঘাতক ধোঁকাবাজদের ঘাঁটি এটা। হারমাচিস, সাবধান। আলেকজান্দ্রিয়ার সৌন্দর্য আর আভিজাত্য দেখে মুগ্ধ হইও না। মুগ্ধতার বিষ মেরে ফেলবে তোমার বিবেককে। যদি সিংহাসন ফিরে পাও, তাহলে প্রথমেই তোমাকে আলেকজান্দ্রিয়া থেকে রাজধানী সরিয়ে নিতে হবে। মেমফিস বা ওই ধরনের একটা শহরে নিয়ে গেলে ভালো হয়। মনে রেখো, আলেকজান্দ্রিয়া হচ্ছে নষ্ট হওয়ার জায়গা। এখানে ভালো মানুষেরা টিকতে পারে না কোনোদিন। ক্লিওপেট্রাকে দেখতে যেতে হবে, তাই আর দেরি না করে নাস্তা সেরে নিলাম। রাস্তায় নেমে মুখ খুললেন মামা। মধ্যাহ্নে 2 ঘন্টা পর প্রাসাদে ফিরে আসবে ক্লিওপেট্রা। আলেকজান্দ্রিয়ার লোকজন খুব পছন্দ করে ওকে। রাস্তার ধারে ইতিমধ্যেই ভিড় জমিয়ে ফেলেছে ওরা। সত্যি, লোক সমাগম দেখে অবাক না হয়ে পারলাম না। বোধহয় আলেকজান্দ্রিয়াবাসীরা সবাই ক্লিওপেট্রাকে এক নজর দেখার জন্য নেমে এসেছে রাস্তায়। জায়গা করে নেয়ার জন্য নিজের বিশাল দেহটাকে ব্যবহার করতে হলো। আমার ধাক্কা খেয়ে ছিটকে একে অপরের গায়ে পড়ল সামনের লোকগুলো। কে ধাক্কা মেরেছে দেখার জন্য ঘাড় ঘুরিয়ে পিছনে তাকালো কেউ কেউ। আমাকে দেখে কথা বাড়ালো না আর। আমার কোমর জড়িয়ে ধরে গায়ের সঙ্গে সেটে রইলেন মামা। তাকে নিয়ে হাজির হলাম একেবারে সামনে। প্রাসাদের ব্রোঞ্জের সদর দরজাটার এক পাশে সারি করে কতগুলো বেঞ্চ বসানো হয়েছে, সবগুলোই মানুষের ঠাসা। আরও একবার গায়ের জোর খাটালাম। আমাদের দুজনের বসার মতো জায়গা পাওয়া মাত্রই দখল করলাম নির্দ্বিধায়। চিৎকার করছে জনতা, গান গাইছে, বিভিন্ন ভাষায় কথা বলছে একে অপরের সঙ্গে। অপেক্ষা করতে করতে একটু একটু করে মেজাজ বিগড়ে যাচ্ছে আমার। রাতে ঠিকমতো ঘুম হয়নি, তাই বিরক্তি ভাবটা কাটাতে চোখ বন্ধ করে ফেললাম। প্রায় সঙ্গে সঙ্গে শুরু হলো ঝিমুনি। কতক্ষণ তন্দ্রার ঘুরে ছিলাম খেয়াল নেই। হঠাৎ ঘোড়ার খুরের আওয়াজ কানে আসাতে চোখ মেলে তাকালাম। রোমান সৈন্যদের একটা দল সারিবদ্ধভাবে এগিয়ে গেল প্রাসাদের দিকে। ওদেরকে দেখে পথ ছেড়ে সরে দাঁড়ালো জনতা। মহামান্য রানী ক্লিওপেট্রা আসছেন ঘোষণা দিতে দিতে সৈন্যদের পেছন পেছন এলো নাবিকের দল।
ওদের পরে সেনাবাহিনীর মূল দলটা জনতাকে সতর্ক চোখে জরিপ করতে করতে হাজির হলো। এরপর জনতার উপর সুগন্ধি আর ফুলের পাপড়ি ছিটাতে ছিটাতে চলে গেল কিশোরেরা। হঠাৎ চিৎকার করে উঠল জনতা, ক্লিওপেট্রা, ক্লিওপেট্রা! প্রায় সকলেই উঠে দাঁড়ালো। আমার মনেও লাগলো সেই উত্তেজনার ছোঁয়া। উঠে দাঁড়ালাম আমিও। কে কার আগে দাঁড়াতে পারে এই প্রতিযোগিতায় মেতে উঠল সবাই। হুড়োহুড়ি ধাক্কাধাক্কি শুরু হয়ে গেল নিমেষেই। বিশাল শরীর নিয়েও হিমশিম খেতে হলো আমাকে। মামা সেপে যে কোথায় হারিয়ে গেলেন বুঝতেই পারলাম না। জনতার আক্রমণ থেকে নিজেকে রক্ষা করতে প্রচণ্ড গতিতে ছুটে গেলাম সামনের দিকে। কাঁধ দিয়ে ধাক্কা দিলাম ঘাড় উঁচু করে দাঁড়িয়ে থাকা লোকগুলোকে। ছিটকে সরে যেতে বাধ্য হলো সকলে। আবারও সামনে চলে এলাম আমি। ঠিক তখনই ঘটল একটা অপ্রত্যাশিত ঘটনা। জনতার ভিড় সামলাচ্ছিল নুবিয়ান দাসেরা। তাদের মাথায় আইভি লতার মুকুট, হাতে মুগুরের মতো মোটা লাঠি। জনতার মধ্যে ধাক্কাধাক্কি শুরু হওয়া মাত্রই সক্রিয় হয়ে এলো ওরা। লাঠি উঁচু করে তেড়ে এলো জনতার দিকে। ওই দাস কাম রক্ষীদের একজনকে অনেক দূর থেকে স্পষ্ট দেখতে পেলাম। লম্বায় আমার মাথা ছাড়িয়ে 1 হাত উপরে লোকটা, চড়ায় আমার প্রায় দ্বিগুণ। দানবটাও বাকি রক্ষীদের মতো সামনে যাকে পেল পেটাতে আরম্ভ করল। নিষ্ক্রিয় দাঁড়িয়ে থেকে দেখতে লাগলাম রক্ষীদের অমানবিক কাজকর্ম। আমার পাশেই রাস্তা থেকে কিছুটা নিচে বাচ্চা কোলে চুপচাপ দাঁড়িয়েছিল এক মহিলা। দাপট দেখানোর জন্য ওর মাথায় লাঠি দিয়ে সজোরে আঘাত করল ওই দানব। সঙ্গে সঙ্গে জ্ঞান হারালো মহিলা, লুটিয়ে পড়ল। ওর হাত থেকে ছুটে গিয়ে বাচ্চাটাকে পড়ে যাচ্ছিল মাটিতে, দৌড়ে গিয়ে ধরে ফেললাম। বাচ্চাটাকে আলতোভাবে ওর মায়ের পাশে নামিয়ে রেখে সোজা হয়ে দাঁড়ালাম। চোখ রাখলাম দানবের চোখে। দাঁত বের করে হাসছে শয়তানটা। মাথায় রক্ত চড়ে গেল আমার। সিংহটাকে মারার অনেক বছর পর আগ্নেয়গিরির মতো বিস্ফোরিত হলো আমার ক্রোধ। আমার হাতেও ছিল একটা লাঠি, অলিভ কাঠের তৈরি, খুব শক্ত আর বেশ ভারী। মুহূর্তের মধ্যে লাঠিটাকে তুলে ধরলাম মাথার উপর। তারপর কুড়াল দিয়ে কূপ মারার ভঙ্গিতে দানবটার মাথা লক্ষ্য করে সর্বশক্তিতে চালালাম সেটা। আঘাতটা লাগলো জায়গা মতো। দুটুকরো হয়ে গেল আমার লাঠি, আর মাথা ফাটল দানবের। দরদর করে রক্ত পড়তে আরম্ভ করলো ওর কপাল বেয়ে, কিন্তু পাত্তাই দিল না সে। ঘুরে আমার মুখোমুখি হলো। হাত থেকে মুকুটটা ফেলে দিয়ে ছুটে সোজা এলো আমার দিকে। বোধহয় খালি হাতে আমাকে ছিঁড়ে ফেলতে চায়। রাগ তখনও ঠান্ডা হয়নি আমার। হাতের নাগালে পৌঁছানো মাত্রই সর্বশক্তিতে একটা ঘুষি মারলাম তেড়ে আসা লোকটার মুখে। দৌড়াতে গিয়ে পাথরের দেয়ালে বাড়ি খেলে লোকে যেভাবে থমকে দাঁড়ায়, সেভাবে দাঁড়িয়ে গেল দানব। ততক্ষণে গোল হয়ে আমাদেরকে ঘিরে ধরেছে জনতা, চেঁচিয়ে উৎসাহ দিচ্ছে। অনেক চেষ্টা করেও ওদেরকে সরাতে পারছি না বাকি রক্ষীরা। কেউ বাধা না দেয়া আরও কিছুক্ষণ দানবের সঙ্গে লড়াই চলল আমার। ঘুষিটা খেয়ে চোখে অন্ধকার দেখছিল দানব। সময় না নিয়ে ঝাঁপিয়ে পড়লাম ওর উপর। আমার ওজন সইতে না পেরে মাটিতে পড়ে গেল সে। 2 হাতে সর্বশক্তিতে টিপে ধরলাম ওর গলা। ওকে মেরে ফেলার ইচ্ছে ছিল আমার, পারলাম না। কারা যেন একটানে আমাকে সরিয়ে নিয়ে গেল অনেক দূরে। মারামারির কারণে বন্ধ হয়ে গেছে রাস্তা। যাওয়ার কোনো উপায় না পেয়ে থেমে দাঁড়িয়েছে ক্লিওপেট্রার শকট। ঘোড়ায় টানা গাড়িটার সামনে দাঁড়ানো হাতির পাল অস্থির হয়ে উঠেছে। তাদের অবিরাম বৃংহিত শুনে হুঁশ ফিরে এলো আমার। পরিস্থিতি বুঝতে পেরে চিন্তিত হয়ে পড়লাম কিছুটা। 8-10 জন রক্ষী ধরে ফেলেছে আমাকে। আরও 10 জন বললাম তাক করে আছে আমার দিকে, হয়তো মেরেই ফেলতো। ক্লিওপেট্রা এসে পড়ায় কিছু না করে আমার দিকে বললাম উঁচিয়ে দাঁড়িয়ে রইল চুপচাপ। ছেঁড়া রক্ত ভরা ধুলোমাখা কাপড় নিয়ে হাঁপাতে হাঁপাতে ক্লিওপেট্রার শকটের দিকে তাকালাম আমি। পুরোপুরি সোনা দিয়ে তৈরি সেটা, এমনকি চাকা দুটো সোনার, দুধের মতো সাদা। দুজোড়া ঘোড়া জুড়ে দেয়া হয়েছে শকটটার সামনে। অপূর্ব সুন্দরী 2 চাকরানীকে দুপাশে নিয়ে মাঝখানে বসে আছে ক্লিওপেট্রা। ঝলমলে উজ্জ্বল পাখা দিয়ে মেয়ে দুটো বাতাস করছে ওকে। ক্লিওপেট্রার মাথা কাপড়ে ঢাকা, দেবী আইসিসের ভঙ্গিতে। শকুনের দেহ খোদাই করা একটা সোনার মুকুট শোভা পাচ্ছে মাথায়। পাখিটার ডানা দুটো নীল রত্ন পাথরে তৈরি। সেটার 2 চোখের জায়গায় দুষ্প্রাপ্য লাল মুক্তা বসানো। মুকুটের শাসন অমান্য করে কালো চুলের ঐশ্বর্য ঝরানোর মতো নেমে এসেছে ওর 2 পা পর্যন্ত। ক্লিওপেট্রা গোল সরু গলাটা দেখতে পেলাম, পান্না আর প্রবাল পাথর খচিত একটা সোনার হার। ওর ডান হাতে স্ফটিকের তৈরি একটা ক্রস। গলা থেকে পা পর্যন্ত লম্বা একটা ঢিলে গাউন পরে আছে ক্লিওপেট্রা। সেটার নিচে সোনালি রঙের ঝুলওয়ালা লম্বা একটা রেশমি ঘাগরা।
পায়ের চটিতে কায়দা করে বসানো মুক্তোর শাড়ি। কিন্তু ক্লিওপেট্রার চেহারার দিকে তাকানোর পর ওর দুপাশে বসে থাকা পরীর মতো সুন্দরী মেয়ে দুটাকে পৃথিবীর কুৎসিততম নারী বলে মনে হলো আমার। ক্লিওপেট্রা মুখটা না গোলাকার না লম্বাটে, বরং দুটোর মাঝামাঝি। ঠোঁট দুটো গোলাপের পাপড়ির মতো, টকটকে লালও নয় আবার কিছু কমও নয়। নাকটা সরু লম্বা, ঠিক যতটুকু হলে অপূর্ব সুন্দর একটা চেহারার সঙ্গে মানানসই হয়। সুদক্ষ কোনো কারিগর শামুক ঝিনুকের খোলস কেটে ওর জন্য তৈরি করেছে সুদৃশ্য গহনা। ক্লিওপেট্রার চমৎকার দোকানে শোভা পাচ্ছে ওগুলো। মনে হলো ওসব গহনা শুধুমাত্র ক্লিওপেট্রার কানেই মানায়। ওর কপালটা ঢালু চৌড়া, ধনুকের মতো বাঁকা ভ্রুজোড়া কুঁচকে আছে বিরক্তিতে। লম্বা বাঁকা পাপড়িগুলোর দক্ষ প্রহরীর মতো পাহারা দিচ্ছে অতুলনীয় সুন্দর দু চোখে। এত নীল সেই দু চোখের মনি যে আমার মনে হলো আকাশের নীল আর সমুদ্রের নীল এক হয়েও হারাতে পারবে না সেই গাঢ়ত্বকে। সৌন্দর্যের দংশনে বিষধর সাপ কাটা মৃত মানুষের মতো স্থির হয়ে গেলাম আমি। ক্লিওপেট্রার প্রচণ্ড রূপের স্রোতে ভেসে গেল সুদীর্ঘ সাধনায় গড়ে তোলা আমার সংযমের বাঁধ। মিশরবাসী যত দেবীর পূজা করত, একজন পুরোহিত হিসেবে সবার নাম বর্ণনা জানতাম। এই মুহূর্তে আমার মনে হলো দেবীদের দেবী ক্লিওপেট্রা সকটে বসে দু চোখে তীব্র রাগ নিয়ে তাকিয়ে আছে আমার দিকে। ওর সৌন্দর্য আমার কাছ থেকে কেড়ে নিল আমার পরিচয়, ভুলিয়ে দিল আমার উদ্দেশ্য। ওই মুহূর্তে আমার শিরচ্ছেদ করা হলেও ব্যথা অনুভব করতাম বলে মনে হয় না। রক্ষীদের উদ্দেশ্য করে কিছু একটা বলল ক্লিওপেট্রা। গভীর জঙ্গলে চরম নৈশব্দের মধ্যে অনেক দূর থেকে ভেসে আসা ঝর্ণার আওয়াজের মতো আমার কানে বাজল কণ্ঠটা। আমাকে ধরে টেনে নিয়ে গেল রক্ষীরা, হাজির করল ক্লিওপেট্রার একেবারে সামনে। বাধা দিলাম না আমি, দেওয়ার ক্ষমতাও ছিল না আমার। পা থেকে মাথা পর্যন্ত আমাকে একবার দেখল ক্লিওপেট্রা। ঠিক তখনই আমার ভেতর থেকে কে যেন বলে উঠল, এই সেই মেয়ে যে তোমার সিংহাসন দখল করে রেখেছে, এই সেই স্বেচ্ছাচারিণী রানী যার দুঃশাসনে অতিষ্ঠ হয়ে মুক্তি চাইছে মিশরের সাধারণ জনগণ। মেয়েটা তোমার প্রতিপক্ষ, তোমার শত্রু। যেভাবেই হোক ওকে সরিয়ে দখল করতে হবে সিংহাসন। ক্লিওপেট্রার প্রতি ঘৃণাটা আবারও ফিরে এলো আমার কানে। কে তুমি? আমার রক্ষীর গায়ে হাত তুললে কেন? আর আমার রাস্তা বন্ধ করে মারামারি করার সাহস তোমাকে কে দিল? কিভাবে পেলে? তুমি জানো আমি কে? অত্যন্ত গর্বিত গলায় জিজ্ঞেস করল ক্লিওপেট্রা। আমার নাম হারমাচিস। রূপের মোহ কাটাতে আরম্ভ করেছিল, তাই সাহসী কণ্ঠে জবাব দিলাম আমি। আমি একজন জ্যোতিষী, থাকতাম অ্যাবাউদিস মন্দিরে, কিন্তু দেবতাদের উপাসনা করতে ভালো লাগে না বলে ভাগ্য ফেরাতে চলে এসেছে আলেকজান্দ্রিয়ায়। হ্যাঁ, আমি জানি আপনি মিশরের মহান রানী ক্লিওপেট্রা। ওকে খুশি করার জন্য যা আমার অন্তরের কথা নয়, যা মিথ্যে, সেগুলো বলতে আরম্ভ করলাম। আপনি নারী শ্রেষ্ঠা, আপনি সৌন্দর্যের দেবী, সৌন্দর্যের ইতিহাসে আপনিই প্রথম এবং আপনিই শেষ। আপনার রক্ষীর সঙ্গে মারামারি করার কোনো ইচ্ছা আমার ছিল না। আমি আপনার পথও আটকাতে চাইনি। সব দোষ ওই রক্ষীর। রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা এক মহিলাকে অকারণে মেরে অজ্ঞান করে দিয়েছে সে। কোনো দোষ ছিল না মহিলার। আপনাকে এক নজর দেখার জন্য বাচ্চা কোলে রাস্তায় পাশে দাঁড়িয়েছিল। আপনাকে দেখতে চাওয়া কি তার অপরাধ? যদি তাই হয় তাহলে আমি বলবো ভোরের সূর্য দেখাও অপরাধ, পূর্ণিমার চাঁদ দেখাও অপরাধ। মহিলাটা অপরাধ করেছে বলেই হয়তো রেগে গেল রক্ষী, হাতে ধরা লাঠি দিয়ে আঘাত করল। সহ্য করতে না পেরে শয়তানটার উপর ঝাঁপিয়ে পড়লাম আমি। আমার কথা বিশ্বাস না হলে যাকে খুশি জিজ্ঞেস করতে পারেন, সবাই আমাকেই সমর্থন করবে। আমার প্রশংসাসূচক কথাবার্তায় নরম হলো ক্লিওপেট্রার মন। ওর মুখ থেকে বিদায় নিল বিরক্তি, দু চোখ থেকে উবে গেল রাগ। অল্প একটু হেসে নরম গলায় বলল, হারমাচিস নামটা একজন জ্যোতিষীর জন্য উপযুক্তই বটে। তাছাড়া কৌতুক খেলা করল রানীর দু চোখে। তুমি দেখতে শুনতেও খারাপ নও বলে আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল, তারপর দৃষ্টি ফিরিয়ে নিয়ে পাশের এক রক্ষীর দিকে তাকালো। রক্ষীটাকে পুরো ঘটনা খুলে বলার আদেশ দিল। সত্য বলল রক্ষী। ওর কথা শুনে কিছুক্ষণ চুপ করে রইল ক্লিওপেট্রা। তারপর পাশে দাঁড়ানো দুই চাকরানির একজনকে নিচু গলায় কি যেন জিজ্ঞেস করল। কোকড়ানো কালো চুলের অধিকারিণী মেয়েটি ক্লিওপেট্রার চেয়েও নিচু গলায় উত্তর দিল। শুনে আবার মাথা ঝাঁকালো রানী।
দানব রক্ষীটাকে হাজির করার আদেশ দিল সে। তৎক্ষণাৎ পালিত হল ওর আদেশ। কুকুর, হিসিসে গলায় টলায়মান দানবটাকে ধমকালো ক্লিওপেট্রা। একটা অসহায় মহিলার গায়ে হাত তুলতে লজ্জা করল না তোর? কাপুরুষ, এত বড় শরীর নিয়ে পারলি না তুই একটা জ্যোতিষীর সঙ্গে? রাস্তাটা যে বন্ধ হয়ে যাবে, আমি যে যেতে পারবো না, সেটা লড়াই করার সময় মনে ছিল না তোর? এখনই উপযুক্ত শিক্ষা দেওয়া হবে তোকে। কোন হাতে মেরেছিলে মহিলাকে? ডান হাতে? রক্ষীরা, ওর ডান হাতটা এক্ষুনি আমার সামনে তোলো আর এক আঘাতে শরীর থেকে বিচ্ছিন্ন করে দাও। আদেশটা শুনেই হাওমাও করে কেঁদে উঠল দানবটা। বারবার ক্লিওপেট্রার কৃপা প্রার্থনা করতে লাগলো, কিন্তু মুখ গম্ভীর করে বধিরের মতো বসে রইল ক্লিওপেট্রা। পাল্টালো না ওর আদেশ। 10-12 জন রক্ষী এগিয়ে গিয়ে ধরল দানবটাকে। দুজন চেপে ধরল ওর ডান হাত, আরেকজন বিচ্ছিন্ন করল সেটাকে। এরপর ক্লিওপেট্রার আদেশে ওর শকটের ঘোড়াগুলোর পিঠে চাপুক পড়ল। জন্তুগুলোকে চলন্ত হয়ে উঠতে দেখে রাস্তা ছেড়ে সরে দাঁড়ালাম আমি। আরেকবার আমার দিকে তাকে বিদায় নিল রানী। চলে যাওয়ার আগে কোকড়া কালো চুলের মেয়েটা ঘাড় ঘুরিয়ে একবার তাকালো আমার দিকে, হেসে মাথা নাড়ল আমার উদ্দেশ্য করে। ব্যাপারটা কিছুই বুঝতে পারলাম না আমি। কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থেকে ফিরতি পথ ধরলাম। জনতার ভিড় থেকে খুঁজে বের করলাম মামাকে। ভিড়ের মধ্যে কেউ কেউ আমাকে উদ্দেশ্য করে বলল, রানী প্রাসাদে জ্যোতিষবিদ্যা চর্চা করা উচিত আপনার। কথাটা শুনে মনে মনে হাসলাম আমি। জনতা আবারও ধরে বসতে পারে এই ভয়ে তাড়াতাড়ি পা চালালাম আমরা। পুরোহিত হওয়া সত্ত্বেও নিজের ক্রোধ না সামলানোর জন্য, দানবাকৃতির রক্ষীটার সঙ্গে মারামারি করার জন্য, আর আমার কারণে রক্ষীটার হাত কাটে যাওয়ার জন্য সারাটা পথ আমাকে তীব্র ভর্ৎসনা করলেন মামা। কঠোর কথাগুলো নীরবে হজম করলাম আমি। প্রতিবাদ করলাম না একবারও, করার কোনো ইচ্ছাও নেই, কারণ এক মনে ক্লিওপেট্রার কথা ভাবছি। ওর কথা মনে পড়া মাত্রই ঘৃণা আর বিদ্বেষে ছেয়ে যাচ্ছে অন্তরটা। বারবার স্মরণ হচ্ছে মেয়েটা আমার শত্রু, মিশরের শত্রু। ওকে ছলে বলে কৌশলে যেভাবেই হোক দ্রুত অপসারণ করতে হবে। কিন্তু পর মুহূর্তে চোখের সামনে ভেসে উঠেছে ওর অতুলনীয় সৌন্দর্য আর কৌতুকপূর্ণ সেই হাসিটা। ক্লিওপেট্রার ব্যাপারে আমি ক্রমশ দ্বিধান্বিত হয়ে পড়েছি। সারাটা দিন উদাস হয়ে থাকলাম আমি। বিকেলের দিকে মামা বাইরে কোথাও গেলেন, ফিরলেন রাতের খাবারের সময়। নিঃশব্দে খাচ্ছিলাম আমরা। দরজায় টোকা পড়াতে খাওয়া থামাতে বাধ্য হলাম। খোলা দরজাটা। ঘরে ঢুকলো একটা মেয়ে। মেয়েটার মাথা থেকে পা পর্যন্ত একটা বড় কালো আলখাল্লা দিয়ে ঢাকা। আলখাল্লাটা খোলা মাত্রই ওকে চিনতে পারলাম। দুপুরে সেই কোকড়া কালো চুলের মেয়েটা, ক্লিওপেট্রার চাকরানি। খাওয়া ফেলে উঠে দাঁড়ালেন মামা। তাকে উদ্দেশ্য করে বলল মেয়েটা, দেরি হয়ে গেল, রানী তো আমাকে ছাড়তেই চায় না। উপায় না দেখে মিথ্যে বলতে হলো। বললাম, রক্ষীর হাত কাটার দৃশ্যটা কিছুতেই ভুলতে পারছি না, খুব খারাপ লাগছে। নদীর ধার থেকে একটু ঘুরে না এলে আর চলবে না আমার। দয়া হলো রানীর, ছেড়ে দিল আমাকে। ঠিক আছে ঠিক আছে, হারমাচিস বলে আমার দিকে ঘুরলেন মামা। কিন্তু আমি এক দৃষ্টিতে মেয়েটার দিকে তাকিয়ে আছি দেখে থেমে গেলেন। প্রদীপের আলোয় মেয়েটার ফর্সা গায়ের রং একটু হলদেটে মনে হচ্ছে। ওর কোকড়ানো চুলগুলো সত্যি আকর্ষণীয়, এমনকি ক্লিওপেট্রার চেয়েও। সোনালি রঙের এক টুকরো ফিতা দিয়ে চুল বেঁধে রেখেছে সে। আমি ওর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছি বুঝে লজ্জায় লাল হয়ে গেল মেয়েটা। চোখ নামিয়ে তাকালো মাটির দিকে। কিছু বলার জন্য মুখ খুলছিল, না বলতে পেরে ওর ঠোঁট দুটো কাঁপতে আরম্ভ করল। চমৎকার একটা মেয়ে, মনে মনে স্বীকার করতে বাধ্য হলাম আমি। মামা খেয়াল করছিলেন আমাদের। আমরা কেউ কথা না বলে একজন আরেকজনের দিকে তাকাচ্ছি দেখে তিনি নিজেই বলতে আরম্ভ করলেন, হারমাচিস, সংযত করো নিজেকে। আর চার্মিয়ন, এই পোশাক পরে এসেছো তুমি কেন? আমার মায়ের পোশাকগুলো কি হলো? ওগুলো কি ভালো লাগে না তোমার? আসলে রানী এত সুন্দর আর আধুনিক পোশাক পরে যে ওর সঙ্গে তাল মিলিয়ে না চললে চাকরি থাকবে না আমার, বলল চার্মিয়ন। এসব চকচকে পোশাক পরতে আমারও ভালো লাগে না, কিন্তু না পরেও কোনো উপায় নেই। হারমাচিস, আবার আমাকে ডাকলেন মামা। চার্মিয়ন ক্লিওপেট্রার খাস চাকরানি। আমার হয়ে গুপ্তচর বৃত্ত করে সে রানীর উপর। এভাবেই ক্লিওপেট্রার সব খবর আমি পাই। চার্মিয়নকে আপন বোনের মতো ভালোবাসে রানী, সবসময় সঙ্গে রাখে, কোথাও গেলে সঙ্গে নিয়ে যায়।
এমনকি প্রাসাদে একা থাকলে মন খুলে গল্প করে ওর সঙ্গে। আগে বলিনি তোমাকে, হারমাচিস, চার্মিয়ন তোমার আপন চাচাতো বোন। অনেক আগে মারা গেছে ওর বাবা। মেয়েটার দিকে তাকালেন মামা। মিশরের ভবিষ্যৎ রাজাকে দেখে নাও চার্মিয়ন। মাথা নত করে আমাকে সম্মান জানালো চার্মিয়ন। আপনার সঙ্গে রক্তের সম্পর্ক আছে বলে আমি খুবই গর্বিত মহান হারমাচিস। অপ্রস্তুত হয়ে গেলাম আমি। চার্মিয়নের আগে ওভাবে আমাকে সম্মান জানায়নি কেউ, ওভাবে প্রশংসাও করেনি। কিছুক্ষণ ইতস্তত করে আবার বললাম, আমিও বোন চার্মিয়ন। আমার কথা শুনে হাসল চার্মিয়ন। ওকে আর কি বলা উচিত ভেবে পেলাম না। আসলে আমি যোগী পুরুষ, মেয়েদের সঙ্গে কখনোই মেলামেশা করিনি, তাই ওদের সঙ্গে কিভাবে কথা বলতে হয় জানি না সেটা। সেদিন দুপুরে মহাসুন্দরী ক্লিওপেট্রার সঙ্গে কিভাবে অত কথা বললাম পরে আমি নিজেও ভেবে পাইনি। কিন্তু চার্মিয়নের সঙ্গে কথা বলতে অস্বস্তি হচ্ছে খুব। তারপরে জিজ্ঞেস করলাম, ক্লিওপেট্রা কি জিজ্ঞেস করেছিল তোমাকে? রানী জিজ্ঞেস করল কি শাস্তি দেয়া যায় দানবটাকে। ওর হাত কেটে ফেলার বুদ্ধি দিলাম। যদি তখন জানতাম আপনি মহান হারমাচিস, যার জন্য আমরা অপেক্ষা করেছিলাম এতদিন, তাহলে দানবটার মাথা কাটতে বলতাম। শুনে হতভম্ব হয়ে গেলাম। আমাকে চুপ করে থাকতে দেখে বললেন মামা, তাহলে আমি ধরে নিচ্ছি তোমাদের নিজেদের মধ্যে আলাপ পরিচয় শেষ। এবার কাজের কথা শুরু করা যাক। চার্মিয়ন, কি বলার আছে তোমার? মহান ফারাও, আমাকে সম্বোধন করল চার্মিয়ন। রক্তের সম্পর্কে আমি আপনার বোন হলেও আমাকে দাসের মতো জানবেন। আমিও আপনার মতো মিশরের আদি অধিবাসী। আমিও আপনার মতো ঘৃণা করি এই গ্রিকদের, মেসোডোনিয়াদের। আপনার মতো আমার দেহ বইছে রাজরক্ত। অত্যাচারীদের কবল থেকে মুক্ত হোক মিশর। আপনি আরোহণ করুন সিংহাসনে। অনেকদিন থেকে এসব আমাদের স্বপ্নকে সত্যি করার জন্য প্রয়োজনে জীবন দিতে রাজি আছি আমি। একটু থেমে দম নিল চার্মিয়ন, তারপর আবার বলতে আরম্ভ করল, মহান ফারাও, প্রাসাদে ঢুকতে হবে আপনাকে। রানীর মন্ত্রণা সভায় স্থায়ী জায়গা করে নিতে হবে আপনার নিজের জন্যে। শুধু তাই নয়, প্রাসাদের প্রতিটি অলিগলি চিনতে হবে হাতের তালুর মতো। ঘুষ দিয়ে দলে ভেরাতে হবে রক্ষীদের। ইতিমধ্যেই ওদের অনেককেই কাবু করতে পেরেছি আমি। মেয়েটার চোখে মুখে ঝিলিক দিয়ে উঠল দুষ্টুমি। সবকিছু আমাদের পরিকল্পনা অনুযায়ী ঘটলে আপনি খুন করবেন ক্লিওপেট্রাকে। খুনের রাতে খুব বিশ্বস্ত একদল সৈন্য অপেক্ষা করবে প্রাসাদের প্রাচীরের বাইরে। রানীর মৃত্যুর সংবাদ আমি ছড়িয়ে দেব সারা প্রাসাদে। ফলে বিভ্রান্ত হয়ে যাবে রক্ষীরা। একটা বিশৃঙ্খল অবস্থা সৃষ্টি হবে। প্রাসাদের সদর দরজার পাহারায় নিযুক্ত রক্ষীদের ক্যাপ্টেনকে দলে ভেরাতে হবে আমাদের, যেন ইশারা করা মাত্রই দরজা খুলে দেয় সে। ফলে আমাদের সৈন্যরা ঢুকতে পারবে ভেতরে, দখল করতে পারবে প্রাসাদটা। তারপর ওই সৈন্যদের সহায়তায় ঘুমন্ত আলেকজান্দ্রিয়া দখল করবেন আপনি। শুনেছি ৩৭টা শহর থেকে ৩৭ জন প্রতিনিধি দেখা করেছেন আপনার সঙ্গে। আলেকজান্দ্রিয়ায় পতন হওয়া মাত্রই খবর চলে যাবে তাদের কাছে। সাধ্যমতো বিদ্রোহ করবেন তারাও। পরিকল্পনাটা সফল হলে রানী মারা যাওয়ার ১০ দিনের মধ্যেই ফারাও হিসেবে মিশরের সিংহাসনে বসতে পারবেন আপনি। ভয়ঙ্কর পরিকল্পনাটা শুনে একবার কেঁপে উঠলাম আমি। বললাম, আসলে আমার চেয়েও বেশি সাহসী তুমি। এত অল্প বয়সে জীবনের মায়া ত্যাগ করে কি মারাত্মক একটা পরিকল্পনা করেছ। শুধু তাই নয়, আমি আলেকজান্দ্রিয়ায় পা দেবার আগে এই কাজ শুরু করে দিয়েছ। ধরা পড়লে তোমাকে শুলে চড়াবে ক্লিওপেট্রা, জানো এটা? আপনি রানীকে খুন করতে পারলে আমাকে শুলে চড়াবে কে? প্রশ্নটা শুনে আরও একবার হতভম্ব হয়ে গেল। কিছুক্ষণ পর গলা পরিষ্কার করে বললাম, দানব রক্ষীটা লড়েছে একা, তাছাড়া ওর বয়সও বেশি। আচমকা আক্রমণ করে ওকে কাবু করাটা তাই খুব একটা কঠিন হয়নি আমার জন্য। কিন্তু ক্লিওপেট্রা একা নয়, ওর রক্ষী বাহিনী সুসংগঠিত, প্রশিক্ষিত। ওদেরকে কাবু করাটা খুব কঠিন হবে। চার্মিয়ন, শব্দ করে হাসল মেয়েটা। মিশরের সম্রাট, ক্ষমা করবেন আমাকে, ভুল বলেছেন আপনি। এই পরিকল্পনার সবচেয়ে কঠিন কাজটা হচ্ছে আপনার। সময় এলে সেটা বুঝতে পারবেন। তাছাড়া আচমকা আক্রমণ করব আমরা সবসময়। আপনি আচমকা আক্রমণ করবেন রানীকে, ওর রক্ষী বাহিনীকে আচমকা আক্রমণ করবে আমাদের সৈন্যরা। ওরা প্রস্তুত থাকলেই হেরে যাব আমরা। মহামান্য ফারাও, আপনি কি ভয় পাচ্ছেন? চার্মিয়নের মুখ থেকে প্রশ্নটা শুনে কিছুটা রাগ হলো নিজের উপর। একা একটা ভয়ঙ্কর সিংহ মারা হারমাচিস আমি, ভয় নামের আবেগটা আমার ভিতর জন্মায়নি কোনোদিন। জানতে চাইলাম, ক্লিওপেট্রার প্রাসাদে আমি ঢুকব কিভাবে?
সুন্দর সুঠাম আর শক্তিশালী পুরুষদের দেখতে তাদের সঙ্গ পেতে পছন্দ করেন রানী। আপনার চেহারা দেবতার মতো, দেহটাও মজবুত। আপনাকে এক নজর দেখেই পছন্দ করে ফেলেছেন রানী। দুপুরে প্রাসাদে গিয়ে আমাকে কি বলেছেন সে জানেন? বলেছে, খুব ভুল হয়ে গেছে চার্মিয়ন। সুন্দর জ্যোতিষীটা কোথায় থাকে জেনে নেওয়া উচিত ছিল। লোকটা শুধু জ্যোতিষীই নয়, নিশ্চয়ই বড় কোনো কুস্তিগির, নইলে খালি হাতে ওই দানব রক্ষীটাকে কাবু করতে পারত না। আমি বলেছি, আপনি চিন্তা করবেন না মহামান্য রানী, লোকটাকে খুঁজে বের করার দায়িত্ব আমার। থামল চার্মিয়ন, একবার তাকালো মামা স্যাপার দিকে, তারপর আবার আমার দিকে তাকিয়ে বলতে আরম্ভ করল, আগামীকাল মধ্যাহ্নে প্রাসাদে যাবেন আপনি। সদর দরজায় দাঁড়িয়ে আপনার জন্য অপেক্ষা করব আমি। শুনেছি আপনি নাকি খুব ভালো জাদু দেখাতে পারেন, আবার রানীও জাদু দেখতে খুব পছন্দ করে। তাই সে জাদু দেখতে চাইলে নিরাশ করবেন না ওকে। ওর কাছে জ্যোতিষী হিসেবে নিজের পরিচয় দিয়েছেন বলে আপনাকে হয়তো গ্রহ নক্ষত্রের নাম, গতিবিধি ইত্যাদি জিজ্ঞেস করবে সে। সব প্রশ্নের সত্য উত্তর দেবার দরকার নেই, প্রয়োজনে কিছুটা রেখে ঢেকে বললেই ভালো হবে। কয়েকদিন আগে ঘটে যাওয়া একটা ছোট্ট ঘটনা বলি আপনাকে। রানীর একজন ব্যক্তিগত চিকিৎসক ছিল, নাম ডায়োস্কোরাইস। একটু আধটু জ্যোতিষবিদ জানত সে। লোকটা সৎ হলেও মাথায় বুদ্ধিশুদ্ধি ছিল কম। রানী একদিন ডাকলো ওকে, ভবিষ্যৎ বলার আদেশ দিল। কিছুক্ষণ কী সব হিসেব নিকেশ করল লোকটা, তারপর বলল, যুদ্ধে কেসিয়াসকে পরাজিত করবে মার্ক অ্যান্টনি। শুনে সঙ্গে সঙ্গে একটা সৈন্যদল পাঠিয়ে দিল রানী। সিরিয়ায় গেল দলটা এবং মার্ক অ্যান্টনির বিরুদ্ধে সাহায্য করল কেসিয়াসকে। কিন্তু অ্যান্টনির দলটা ছিল অনেক বড় আর প্রশিক্ষিত। কেসিয়াস পারল না ওর সঙ্গে, সত্যিই হেরে গেল। ডায়োস্কোরাইসের ভবিষ্যৎবাণী ঠিক প্রমাণিত হল। এতে রানী খুশি হল না, বরং রেগে আগুন হয়ে তাড়িয়ে দিল ওর শখের জ্যোতিষকে। লম্বা বক্তৃতার পর থামল চার্মিয়ন, দম নিল কিছুক্ষণ। সে আরও কিছু বলবে ভেবে অপেক্ষা করে রইলাম আমরা। এখন আর কোনো চিকিৎসক নেই রানীর। বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না আমাদের। জ্যোতিষও নেই, আপনি সহজে সেই শূন্যস্থানটা পূরণ করতে পারেন। ফলের পোকার মতো কাজ করতে হবে আমাদের, যে পোকা ভেতর থেকে খেয়ে ফেলে ফলকে, কিন্তু বাইরে থেকে বোঝা যায় না ব্যাপারটা। মেয়েটার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে রইলাম আমি। ওর চোখ দুটো জলজল করছিল, কেন বুঝলাম না। মনে মনে বললাম, নারী সত্যি রহস্যময়ী, ভুল শেখানো হয়নি আমাকে। হ্যাঁ, অনেকক্ষণ পর মুখ খুললেন মামা। আমিও চাই ভেতর থেকে খেয়ে ফেলা হোক ফলটাকে। যে ফলে কোনো পুষ্টি নেই, আছে বিষ, সেটার ওরকম পরিণতি হওয়া উচিত। যাই হোক চার্মিয়ন, আমার মনে হয় এখন তোমার ফিরে যাওয়া উচিত। এখানে এসেছো অনেকক্ষণ হয়ে গেল। ক্লিওপেট্রা আবার উল্টাপাল্টা কিছু ভেবে বসতে পারে। আগামীকাল মধ্যাহ্নে প্রাসাদে পৌঁছে যাবে হারমাচিস। মাথা নেড়ে সম্মতি জানালো চার্মিয়ন, তারপর আলখেল্লাটা ভালো মতো মুড়িয়ে নিল নিজেকে। আমার দিকে তাকালো পূর্ণ দৃষ্টিতে। আমি কিছু বুঝে ওঠার আগে হাঁটু গেড়ে বসে পড়ল হঠাৎ। আমার ডান হাতটা ওর দু হাতে ধরে চুমু খেল, ফিসফিস করে বলল, বিদায় মহান হারমাচিস। তারপর উঠে দাঁড়িয়ে ঘুরল, দ্রুত পায়ে ঘর ছেড়ে বের হয়ে গেল। অদ্ভুত মেয়ে। চার্মিয়ন যাওয়ার পর বললেন মামা সেপা, খুবই অদ্ভুত মেয়ে। ওর মনের মধ্যে একটি কি আছে কেউ কোনোদিন জানতে পারবে না। কি জানি। অনিশ্চিত ভঙ্গিতে মাথা নাড়লাম আমি। তবে মেয়েটা সাহসী, বুদ্ধিমতী। আর মামার সামনে পরের বিশেষণটা বলতে লজ্জা পেলাম। সুন্দরী, তাই না হারমাচিস? সাবধান, চার্মিয়নের রূপের ফাঁদে আটকে ফেলো না নিজেকে। মেয়েটা খুবই দুরন্ত, স্বেচ্ছাচারিণী। বয়সের তুলনায় ওর বিচার বুদ্ধি অনেক বেশি পরিণত। নিজের কাছে যা ভালো লাগে সেটাই করে, সামান্যতম ভয় পায় না কাউকে। আসার কথা হলো, ক্লিওপেট্রাকে সে পছন্দ করে। কি? আকাশ থেকে পড়লাম। হ্যাঁ, কথাটা সত্য। চার্মিয়নের সঙ্গে মোটেও চাকরানির মতো ব্যবহার করে না ক্লিওপেট্রা, বরং আপন বোন আর্সেনকে যেরকম ভালোবাসত সেরকম ভালোবাসে। তোমার মনে প্রশ্ন জাগতে পারে, সামান্য একটা মেয়েকে কেন এত ভালোবাসে মিশরের রানী? কারণ আপন বলে কেউ নেই ওর, একেবারে একা সে। চার্মিয়নই এখন তার সবচেয়ে আপন। চার্মিয়ন অকৃতজ্ঞ নয়, ক্লিওপেট্রার এই অদ্ভুত ভালোবাসার বিনিময়ে ওকে নিজের হাতে খুন না করার প্রতিজ্ঞা করেছে। ভেবে দেখো, তা না হলে এত ঝুঁকি নিয়ে তোমাকে প্রাসাদে পাঠানোর কি কোনো দরকার ছিল? চার্মিয়নই তো যে কোনো সময় খুন করতে পারত ক্লিওপেট্রাকে। রানীর সবচেয়ে কাছের মানুষ সে, কিন্তু কাজটা মরে গেলেও করবে না চার্মিয়ন। মিশরের রানীকে সে ঘৃণা করে না, আবার রানী হিসেবে মেনেও নিতে পারে না।
পুরো ব্যাপারটা প্যাঁচালো বলে মনে হলো আমার। কি বলা উচিত ভেবে পেলাম না। শুধুমাত্র আমাদের মতো আদিবাসী বলেই স্বার্থ উদ্ধারের কাজে ব্যবহার করতে পারছে চার্মিয়নকে, বলে চললেন মামা। আরও একটা কথা বলি তোমাকে, তুমি ধরতে পারোনি বলে বলতে হচ্ছে। উত্তরাধিকার সূত্রে মিশরের প্রাচীন রাজরক্ত কিন্তু চার্মিয়নের শরীরেও বইছে। রাজরক্তের বিচারে সিংহাসনের জন্য তোমার পরে ওর দাবি সবচেয়ে বেশি। মনে রেখো, চক্রান্ত করতে জানে মেয়েটা। যদি সিংহাসনের জন্য ওর মনে লালসা জাগে তাহলে। বাক্যটা শেষ করলেন না মামা, কথা ঘুরিয়ে নিয়ে বললেন, আমাদের সমস্ত পরিকল্পনা ক্লিওপেট্রার বিরুদ্ধে, আর চার্মিয়ন হচ্ছে কেন্দ্রবিন্দু। এখন আমাদের জীবন যতখানি না দেবতার হাতে, তার চেয়েও বেশি চার্মিয়নের হাতে। এই মুহূর্তে প্রাসাদে ফিরে যাচ্ছে মেয়েটা। গিয়ে ক্লিওপেট্রাকে যদি আমাদের ব্যাপারে সবকিছু বলে দেয়, তাহলে পৃথিবীর আলো বাতাস আর দেখতে হবে না আমাদের। কিন্তু চার্মিয়নের উপর ভরসা করা ছাড়া এই মুহূর্তে আর কোনো উপায়ও নেই আমাদের। ঠিকই বলেছেন মামা, আর কোনো উপায় নেই আমাদের। মেয়েদের ব্যাপারে পরিষ্কার ধারণা নেই তোমার, হারমাচিস। ওই একটা ব্যাপারে তোমাকে অনভিজ্ঞ ও শিক্ষিত বলা যায়। কাজেই যা বলি মন দিয়ে শুনো এবং মনে রেখো, কোনো মেয়ে যদি তোমাকে ভালো না বাসে বা অন্ততপক্ষে পছন্দ না করে, তাহলে ওকে বিশ্বাস করো না। ওদের মতিগতির কোনো ঠিক নেই। ওদের আবেগ সমুদ্রের ঝড়ের মতো, কখন আসে কখন যায় টের পাওয়া যায় না। হারমাচিস, আবারও বলছি, চার্মিয়নের ব্যাপারে সাবধান। মেয়েটা সত্যি সমুদ্রের মতো। যদি শান্ত থাকে, তাহলে ওর সহায়তায় তুমি পৌঁছে যেতে পারবে তীরে। ক্লিওপেট্রার কবল থেকে উদ্ধার করতে পারবে সিংহাসন, অত্যাচারিত মিশরকে। আর যদি ক্রোধের বা হিংসার ঝড় ওঠে চার্মিয়নের মনে, তাহলে ডুবে মরবে তুমি এবং তোমার সঙ্গে মরবে মিশরের অগণিত মানুষের আশা। গল্পকরণে এতক্ষণ আপনারা শুনছিলেন হ্যান্ডি রাইডার হ্যাগার্ডের লেখা গল্প ক্লিওপেট্রার দ্বিতীয় পর্ব। আমি নিয়মিতভাবে গল্প পাঠ করে আপনাদেরকে শোনাচ্ছি। গল্প পাঠ ভালো মনে করে থাকলে আমার এই গল্পটি আপনার বন্ধুবান্ধব প্রিয়জন সবার কাছে শেয়ার করবেন, তাতে করে তারা এই গল্পটি শোনার সুযোগ পাবে। আপনারা ভালো থাকবেন সেই প্রত্যাশায় এখানে বিদায় নিচ্ছি।